উত্তর কোরিয়া পুরো বিশ্বের কাছে একটা রহস্যের নাম, তাই না? বাইরে থেকে দেখলে মনে হয় সময়টা যেন ওখানে থমকে আছে, কিন্তু ওই দেয়ালের ভেতরে প্রায় 2.5 কোটি মানুষের জীবন আসলে কেমন, তাদের দিনটা কিভাবে কাটে, তারা কি নিয়ে ভাবে, এই সবকিছুই কিন্তু বাধা পড়ে আছে কিছু অদ্ভুত আর ভীষণ কঠোর নিয়মের জালে। চলুন আজ আমরা সেই দেয়ালের ওপারে একটু উকি দিই আর জেনে নিই হারমেট কিংডমের ভেতরে লুকিয়ে থাকা সেই সব অবাক করা নিয়মকানুনের কথা, যা সেখানকার মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, চলুন শুরু করা যাক একটা বেশ খটকা লাগা মতো প্রশ্ন দিয়ে। ভাবুন তো একবার, স্যালনে গিয়ে নিজের পছন্দের একটা হেয়ার কাট করালেন, আর বাড়ি ফেরার পথে পুলিশ আপনাকে থামিয়ে দিল, আর সেই চুলের স্টাইলের জন্যই আপনাকে সোজা জেলে পাঠিয়ে দেওয়া হলো। বিশ্বাস হচ্ছে? মনে হচ্ছে সিনেমার গল্প, তাই না? কিন্তু উত্তর কোরিয়াতে এটাই হলো কঠিন বাস্তবতা। আর ঠিক এখান থেকেই শুরু হয় রাষ্ট্রের নিয়ন্ত্রণের সেই অবিশ্বাস্য গল্প। তাহলে ব্যাপারটা খুলেই বলি। উত্তর কোরিয়াতে একজন সাধারণ মানুষ কেমন করে চুল ছাঁটবে সেটাও কিন্তু রাষ্ট্রই ঠিক করে দেয়। এখানে ব্যক্তিগত পছন্দ বা লেটেস্ট ফ্যাশন বলে কিচ্ছু নেই। যা আছে তা হলো রাষ্ট্রীয় আদর্শ। মানে নিজের ইচ্ছেমতো চুল কাটাটা এখানে শুধু একটা নিয়ম ভাঙা নয়, বরং এটাকে দেখা হয় পশ্চিমা সংস্কৃতির প্রতি দুর্বলতা আর রাষ্ট্রীয় আদর্শের বিরুদ্ধে একটা বিদ্রোহ হিসাবে। আর এই ব্যাপারটা শুনলে তো আরও অবাক হতে হয়। পুরো দেশের কোটি কোটি মানুষের জন্য সরকার মোটমাট 28টা হেয়ারস্টাইল ঠিক করে দিয়েছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, মাত্র 28টা। এর মধ্যে 14টা হলো পুরুষদের জন্য আর বাকি 14টা নারীদের জন্য। দেশের প্রত্যেকটা সেলুনে এই সরকারিভাবে অনুমোদিত স্টাইলের চার্ট টাঙানো থাকে। এর বাইরে এক চুলও নড়চড় হওয়ার উপায় নেই। আর এই নিয়ন্ত্রণটা যে শুধু চুলেই থেমে আছে তা কিন্তু না। পোশাকের ক্ষেত্রেও নিয়মগুলো একই রকম কঠোর। যেমন ধরুন, নীল জিন্স পরা ওখানে পুরোপুরি নিষিদ্ধ, কারণ এটাকে আমেরিকান সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে দেখা হয়। একই রকমভাবে ছেঁড়া জিন্স, স্পাইক করা চুল বা শরীরে কোনো রকম পিয়ার্সিং, এই সব কিছুকেই পুঁজিবাদীর বিষ বলে মনে করা হয়। সরকারের ধারণা, এই ধরনের ফ্যাশন সমাজতান্ত্রিক শৃঙ্খলাকে নষ্ট করে দেয়। আর কেউ যদি এই নিয়মগুলো ভাঙার সাহস দেখায়, তার জন্য অপেক্ষা করে সাংঘাতিক শাস্তি। সামান্য একটা চুলের স্টাইল বা একটা জিন্স পরার জন্য 6 মাস পর্যন্ত জেল হতে পারে, এমনকি পাঠিয়ে দেওয়া হতে পারে ভয়ঙ্কর কষ্টের শ্রম শিবিরে। এই নিয়মগুলো যাতে সবাই মানে তা দেখার জন্য রাস্তায় টহল দেয় এক বিশেষ বাহিনী, যাদেরকে এক কথায় ফ্যাশন পুলিশ বলা যেতে পারে। তাদের কাজই হলো কে কি পরছে, কার চুলের ছাট কেমন সেদিকে নজর রাখা। তো মানুষের বাইরের চেহারা তো গেল, এবার চলুন দেখি তাদের ভেতরের দুনিয়া, মানে চিন্তাভাবনার জগৎটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়। আর এর সবচেয়ে বড় অস্ত্র হল তথ্যের প্রবাহকে পুরোপুরি আটকে দেওয়া। এক কথায় বললে ডিজিটাল দুনিয়াটাকে তালা মেরে রাখা। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেটা তো তথ্যের এক মহাসমুদ্র, কিন্তু উত্তর কোরিয়ার সাধারণ মানুষের কাছে এই মহাসমুদ্রের কোনো অস্তিত্বই নেই। তাদের জন্য আছে কোয়াংমিয়ং নামে একটা রাষ্ট্রীয় ইন্টারনেট। এটা দেখতে অনেকটা ইন্টারনেটের মতোই, কিন্তু বাইরের পৃথিবীর সাথে এর কোনো যোগাযোগ নেই। এখানে হাতে গোনা 1000-500 ওয়েবসাইট আছে, যার পুরোটাই হলো সরকারি প্রচার আর সেন্সর করা তথ্যে ভরা। দেশের অল্প কিছু শীর্ষ কর্মকর্তা ছাড়া আর কারও আসল ইন্টারনেট ব্যবহার করার কোনো সুযোগই নেই। আর এই নিয়ন্ত্রণের গভীরতাটা বোঝানোর জন্য এই সংখ্যাটা বেশ অদ্ভুত। 2016 সালে একটা ডেটা লিক থেকে জানা যায়, উত্তর কোরিয়ার যে ওয়েবসাইটগুলো বাইরের দুনিয়া থেকে দেখা যায় তার সংখ্যা মাত্র 28টি। অবাক করা ব্যাপার হলো, এই সংখ্যাটা তাদের সরকারিভাবে ঠিক করে দেওয়া চুলের স্টাইলের সংখ্যার সাথে হুবহু মিলে যায়, যেন রাষ্ট্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাদের নিয়ন্ত্রণ মানুষের চুল থেকে শুরু করে ডিজিটাল দুনিয়া পর্যন্ত কতটা নিখুঁত। তার মানে ফেসবুক, ইউটিউব, টুইটার বা গুগল এরকম কোনো কিছুরই ওখানে অস্তিত্ব নেই। বাইরের দুনিয়ায় কি হচ্ছে, অন্য দেশের মানুষ কেমন আছে, সেই সম্পর্কে কোনো ধারণা পাওয়া সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। রাষ্ট্র ঠিক যা জানাতে চায় তার নাগরিকরা শুধু সেটুকুই জানতে পারে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, একটা রাষ্ট্র তার নাগরিকদের উপর এতটা সূক্ষ্ম আর কঠোর নিয়ন্ত্রণ কেন চাপিয়ে দেবে? এর উত্তরটা লুকিয়ে আছে উত্তর কোরিয়ার সমাজ ব্যবস্থার একেবারে মূলে, যার নাম সংবুন। এই ব্যবস্থাটাই হলো ওখানকার নিয়ন্ত্রণের আসল ভিত্তি। সংবন জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা একটা বংশগত সামাজিক শ্রেণী ব্যবস্থা।
মানে হলো একজন শিশু জন্মের সময়ই তার পরিবারের রাজনৈতিক ইতিহাসের উপর ভিত্তি করে একটা সামাজিক শ্রেণী পেয়ে যায়। এই পরিচয়টা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়, আর এর উপর তার নিজের কোনো হাত থাকে না। তার দাদা বা নানা সরকারের পক্ষে ছিল না বিপক্ষে, তার উপর ভিত্তি করেই তার গোটা জীবনের পথটা ঠিক হয়ে যায়। এই সংবন ব্যবস্থাটা পুরো সমাজকে মূলত ৩টে ভাগে ভাগ করে। প্রথমটা হলো কোর বা মূল শ্রেণী। এরা হলো শাসক পরিবারের সবচেয়ে অনুগত, দেশের সেরা সুযোগ সুবিধা, ভালো বাড়ি, ভালো চাকরি, সেরা ভার্সিটিতে পড়ার সুযোগ, সব কিছু এদের জন্য। দ্বিতীয়টা হলো ওয়েভারিং বা দোলায়মান শ্রেণী। এরা হলো সাধারণ মানুষ, যাদের আনুগত্য নিয়ে রাষ্ট্রের মনে একটু সন্দেহ আছে। তাদের জীবন কাটে কড়া নজরদারির মধ্যে। আর সবার শেষে আছে হস্টাইল বা প্রতিকূল শ্রেণী। এদের পূর্বপুরুষরা হয়তো জমিদার বা ব্যবসায়ী ছিল, অথবা কোরীয় যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিল। এদেরকে রাষ্ট্রের শত্রু হিসেবে দেখা হয় এবং তাদের জীবন কাটে চরম বৈষম্য আর বঞ্চনার মধ্যে দিয়ে। আর এটা কিন্তু শুধু মুখের কথা নয়, এটা পুরোপুরি সরকারি নিয়ম। প্রত্যেক নাগরিকের পরিচয়পত্রে তার সম্বন স্ট্যাটাস উল্লেখ করা থাকে। এই একটাই পরিচয় ঠিক করে দেয় যে সে রাজধানী পিয়ংইয়ংয়ে থাকার সুযোগ পাবে নাকি কোনো দূরের গ্রামে কাজ করতে বাধ্য হবে। এমনকি তার রেশনে কী পরিমাণ খাবার জুটবে সেটাও নির্ভর করে এই সম্বনের ওপর। এখন একবার ভাবুন, যদি কেউ এই দম বন্ধ করা ব্যবস্থা থেকে বেরোনোর চেষ্টা করে বা সরকারের বিরুদ্ধে সামান্যতম ভিন্ন মত প্রকাশ করে, তাহলে তার পরিণতি কি হতে পারে? উত্তর কোরিয়ায় এর শাস্তি এতটাই ভয়ঙ্কর যা আমাদের কল্পনাকেও হার মানায়। এই ভয়ঙ্কর ব্যবস্থার ভিত্তি তৈরি করেছিলেন উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইলসাং নিজেই। তার এই কথাটা ওখানকার আইনের মূল ভিত্তি। যে কোনো সরকার বিরোধীকে তার পরিবারের ৩ প্রজন্মসহ সমূলে উৎপাটন করতে হবে। এর মানে হল, যদি একজন ব্যক্তি রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ করে, তাহলে শুধু তাকেই নয়, তার সন্তান এবং নাতিনাতনিদেরও সেই অপরাধের শাস্তি ভোগ করতে হবে। তাদের জীবনটাও প্রতিকূল শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ব্যবস্থার নিষ্ঠুরতা কতটা বাস্তব তা বোঝা যায় উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক ব্যক্তির এই কথাগুলো থেকে। তিনি বলছেন, তার ছোট ভাই ক্ষমতাশালী পার্টিতে যোগ দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। কারণ তাদের কিছু আত্মীয় চীনে থাকত। শুধু এই কারণে তাদের পরিবারের সংবনকে খারাপ বলে দাগিয়ে দেওয়া হয়, আর ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আর যারা সরাসরি সরকারের বিরোধিতা করে, তাদের জন্য তো রয়েছে কুখ্যাত লেবার ক্যাম্প বা শ্রম শিবির। ধারণা করা হয় এই মুহূর্তে প্রায় 1,20,000 মানুষ এই ধরনের রাজনৈতিক বন্দি শিবিরে আটক আছে। সেখানে তাদের ওপর চলে অমানবিক নির্যাতন আর বাধ্যতামূলক শ্রম, যা প্রায়শই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো চুলের স্টাইল থেকে শুরু করে সামাজিক পরিচয় পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্রের এমন কঠোর নিয়ন্ত্রণের কথা জানার পর একটা গভীর প্রশ্ন কিন্তু আমাদের ভাবিয়ে তোলে। যে দেশে একজন মানুষ কি পড়বে, কি ভাববে, কি পড়বে, এমনকি তার বংশ পরিচয় পর্যন্ত রাষ্ট্র ঠিক করে দেয়, সেই দেশে ব্যক্তিগত স্বাধীনতা বা মুক্তির ধারণাটাই বা কেমন হতে পারে? এই প্রশ্নটা আমাদের এমন এক গভীর ভাবনার জগতে নিয়ে যায়, যেখানে নিয়ন্ত্রণের বেড়াজালে আটকে থাকা মানুষের জীবনগুলো এক অন্যরকম বাস্তবতার মুখোমুখি করিয়ে দেয়।